ট্যাক্স চেঞ্জ করছি আমরা, ভ্যাট চেঞ্জ করছি আমরা, সারাক্ষণ চেঞ্জ করছি। আমি ট্যাক্স দিলাম, বিনিময়ে আমি কি পাচ্ছি? আমি হয়রানি পাচ্ছি। 93 কোটি টাকা, যেটা স্মরণকালে মনে হয় এত বড় প্রি আইপিও বা আইপিও হয়নি। ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ পার্সেন্ট অফ জিডিপি হচ্ছে 6%, ইন্ডিয়া হচ্ছে 130% অফ জিডিপি। আনফর্চুনেটলি বাংলাদেশে বিকজ অফ দ্য থিন মার্কেট প্রাইস ডিসকভারি হয় না। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অতিথি মাসুদ খান। তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি আরও দুটি মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এবং মেরিকো বাংলাদেশ, এই দুটির পর্ষদেও পরিচালক হিসেবে রয়েছে। আমরা আজকে তার কাছ থেকে আমাদের দেশের কর্পোরেটগুলোর সার্বিক অবস্থা এবং পুঁজিবাজার পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলবো। বণিক বার্তায় আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। শুরুতে যেটা বলছিলাম, আপনার বেশ দীর্ঘ ক্যারিয়ার, আপনি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, এখনও আছেন অনেকগুলোতে। আপনি এমএনসি এবং যে আমাদের লোকাল কর্পোরেট, সবগুলোতে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে মূল্যায়ন করবেন আমাদের পুঁজিবাজারের পরিস্থিতিকে। যেহেতু আমি এই কর্পোরেট সেক্টরে বিগত প্রায় 46 বছর আমার হয়ে গেল অভিজ্ঞতা, তার মধ্যে একটা বড় অংশ ছিল যখন আমি লাফার্জের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলাম। তো সেই সুবাদে আমি ওই সময়কার যেটা আইপিও করেছিলাম, ইট ওয়াজ দ্য লার্জেস্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। কারণ মোট প্রি আইপিও প্লাস আইপিও ছিল 93 crore টাকা, 93 কোটি টাকা, যেটা স্মরণকালে মনে হয় এত বড় প্রি আইপিও বা আইপিও হয়নি। এবং যখনকার কথাটা আমি বলছি, এটা হচ্ছে আপনার 1900 2001 সাল, 2002 সাল, এই সময়তে আমরা আইপিও যাত্রা শুরু করেছিলাম। তো সেই সুবাদে আমার একটা মোটামুটি ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে ভালোই একটা আইডিয়া হয়ে গেছিলো। কারণ যতগুলো আপনার ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস আছে, ওদের সাথে আমার পরিচয় হয়েছিল। এরপরে লাফার্জ প্রজেক্ট হওয়ার পরেও ফরেন ফান্ডস যেগুলো আসতো, তারা আমার এখানে আসতো, ডিসকাশনস হতো। প্লাস লাইক এনি আদার ফাইন্যান্স প্রফেশনাল, আমার সবসময় একটা মোটামুটি একটা ইন্টারেস্ট ছিল অন দ্য ক্যাপিটাল মার্কেট, দ্য গ্রোথ অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আমি যদি সংক্ষেপে কথাটা আপনাকে বলি, যে আজকে যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট যেটা আছে, এটা হচ্ছে যে রিটেল কেন্দ্রিক, অর্থাৎ যারা স্মল সম ইনভেস্টার্স, এরাই মোটামুটি এই ক্যাপিটাল মার্কেটে ডমিনেন্ট প্লেয়ার্স। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বলতে গেলে অনেক কম। কেন কম? কারণটা হচ্ছে যে বিদেশে আপনি যদি যান যে কোনো ক্যাপিটাল মার্কেটে, আপনি দেখবেন যে ওখানে মেইন ইনভেস্টাররা হচ্ছে পেনশন ফান্ডস, মেজর ইনভেস্টার্স, ওরাই হচ্ছে মেজর ইনভেস্টার্স। ওখানে রিটেল আছে ছোট ছোট, ওই পয়েন্টে আমি পরে আসছি, বাট ওরা হচ্ছে মেজর ইনভেস্টার্স। বাংলাদেশে আমাদের যতগুলো পেনশন ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আগে ছিল যে শুধুমাত্র তারা সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডে করতে পারবে। 3 কি 4 বছর আগে একটা নতুন প্রজ্ঞাপন আসলো এসিসি থেকে, এখন থেকে আপনারা 25% অফ ইয়ার ফান্ড আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। কিন্তু কেউ করে না, বিকজ তাদের সেই আস্থা নাই। এখন আমরা আসি যে হোয়াট হ্যাপেন্স, কেন হয় না। এবং ইন্ডিয়াতে যদি আমরা যাই, এখন পাশের দেশ ইন্ডিয়াতে, আমাদের যে ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ পার্সেন্ট অফ জিডিপি হচ্ছে 6%, ইন্ডিয়া হচ্ছে 130% অফ জিডিপি। কেন? একটাই কারণ, বিকজ অফ দি প্রেজেন্স অফ দি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন এ বিগ ওয়ে ইন ইন্ডিয়া। ওরাই কিন্তু মোটামুটি মার্কেটকে চালায়, কারণ রিটেল ইনভেস্টর তাদের কাছে যায়। এখন বাংলাদেশে যে সমস্যা হয়ে গেছে, যে আমরাও এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একসময় আমরা শুরু করেছিলাম যাত্রা, কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ডগুলো বিতর্কিত হয়ে যায়, কারণ তারা কোয়ালিফাইড লোক নেয়নি। বাট ওটা ছাড়াও অলসো আমি বলবো যে দেওয়ার মেনি কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, যার জন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারী আস্থা হারিয়ে ফেলে। আজকে যদি এটা না হতো, আজকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক ফ্লারিশ করে যেত। তো এই কারণে আজকে আমরা বাংলাদেশে সাফার করছি। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নাই, নাম্বার 2 হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট নাই, এখনও হচ্ছে আমাদের রিটেল কেন্দ্রিক ইনভেস্টমেন্ট। এবং আমি একটা কথা বলে থাকি, দ্যাট শেয়ার মার্কেট ইজ আ সায়েন্স। লাইক আপনি একজন ডাক্তার যদি হয়ে থাকেন, আপনার সেই পড়াশোনা করে আসতে হবে।
আপনি ইঞ্জিনিয়ার হলে একটা পড়াশোনা করে আসতে হবে। একইভাবে আপনি যদি শেয়ার মার্কেটে যান, আপনার সে সায়েন্স আছে, যে কোনো শেয়ার আপনি ইনভেস্ট করতে পারবেন না, কিন্তু দেয়ার আর স্পেশালিস্ট যারা হচ্ছে আপনার এই পেনশন ফান্ড ম্যানেজার্স অ্যান্ড অলসো দিজ মিউচুয়াল ফান্ড যদি কোয়ালিফাইড থাকে। আনফর্চুনেটলি বাংলাদেশে এটা নাই। আজকে এই কারণেই আমাদের কি সাফারিং বাংলাদেশ। আপনি তো বেশ কতগুলো এমএনসিতে ছিলেন, তো একটু আপনার কাছ থেকে যদি তাদের মনস্তত্ত্বটা একটু জানতে চাই। যেটা বলা হয় যে একটা আমাদের এখানে যে এমএনসিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে, এগুলো আসলে মানে ভেরি রিসেন্ট এক্সাম্পল খুবই কম, এগুলো বেশ আগে এসেছে। তো এখন নানাভাবে চেষ্টা করা হচ্ছে আপনার এমএনসিগুলোকে এনকারেজ করার জন্য, কিন্তু ওইভাবে কিন্তু আসলে আমরা আর দেখছি না এমএনসিগুলো। ইভেন আমাদের এখানে 200-র বেশি আপনার এমএনসি কোম্পানিজগুলো অপারেট করছে, বাট আমাদের মার্কেটে সব মিলিয়ে আপনার আছে 12 থেকে 13টার মতো কোম্পানি। তো আসলে আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে আসলে কেন এমএনসিগুলো আসছে না এখন আর? ফার্স্ট অফ অল, যারা এমএনসি আছে পার সে, আমি যদি বলি, ওদের ক্যাপিটালের কোনো নিড নাই। কেন? বিকজ ওরা ধরেন বাংলাদেশে ইনভেস্ট করবে, সে হয়তো ইউকেতে বা ইউএসএতে একটা বন্ড ইস্যু করছে 4-5%, কস্ট অফ ফান্ড হচ্ছে 5%, ওই টাকায় দিয়ে বাংলাদেশে ইনভেস্ট করছে। বাংলাদেশে যদি সে ইনভেস্ট করে, সেই মার্কেটে যদি আসে ফর এক্সাম্পল লেটস সে, যেহেতু আমাদের কান্ট্রি রিস্ক ফ্যাক্টর একটা আছে, প্লাস দি ভলাটিলিটি অফ দ্য স্টক মার্কেট, একজন অ্যাভারেজ ইনভেস্টর উইল ওয়ান্ট আ রিটার্ন অন ইকুইটি অফ অ্যাটলিস্ট 20%, which is very high cost for MNC. Unlike local companies, MNCগুলো এটা খুব সিরিয়াসলি দেখে যে আমার রিটার্ন টু মাই শেয়ারহোল্ডার্স, হোয়াট ইজ এক্সপেকটেশন, হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি, তারা বলে আর কি আপনার 15-20%, which is very high cost. সো সাধারণত সে স্টক মার্কেটে আসতে চাইবে না, অনীহা থাকবে। আরও কয়েকটা কারণ আছে। আপনি যখন স্টক মার্কেটে আসবেন, আপনাকে কিছুটা কন্ট্রোল হারাতে হবে, বিকজ আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, বাংলাদেশে যে বর্তমানে যারা লিস্টেড কোম্পানিজ আছে, দে ফেস আ লট অফ কমপ্লায়েন্স ইস্যুস ফ্রম বিসেক অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ঢাকা স্টক এক্সচেঞ্জ। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, বেশি এক্সাম্পল আপনাকে দেবো না, আমি দুটো এক্সাম্পল দেবো আপনাকে। 1 নম্বর, অল লিস্টেড কোম্পানিজ কোয়ার্টারলি রিপোর্টিং করে। IAS 34, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 34, যেটা বলে থাকে দ্যাট ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বি ইন কনডেন্সড ফর্ম, ভেরি শর্ট, কয়েকটা নাম্বার আপনি থাকবে, পিএনএল এত, ব্যালেন্স শিট একটা ফিগার, এন্ড অফ স্টোরি, নো নোটস, নাথিং। বাট ডিএসি ওয়ান্টস দ্য ফুল ফর্ম অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুডিং নোটস। ওইখানে কিন্তু ঘটনা শেষ হয় না। এরপরে যেটা হয়ে থাকে, এভরিবডি উইদাউট এক্সেপশন একটা লাভ লেটার পায় ফ্রম ডিএসি। আপনার যে ফিক্সড অ্যাসেট এডিশন হয়েছে লাস্ট কোয়ার্টার, আই ওয়ান্ট দ্য ফুল ব্রেকআপ। আপনার যে ব্যাঙ্ক চার্জেস যেটা হয়েছে দ্য লাস্ট কোয়ার্টার, আই ওয়ান্ট দ্য ফুল ব্রেকআপ। হোয়াট ডু ইউ এক্সপ্লেইন? অডিটরকে আমি মানি না, কিন্তু আই ওয়ান্ট দ্য ফুল ব্রেকআপ। এইসব দেখার পরে কিন্তু সবাই শঙ্কিত হয়, আর এমএনসিগুলো তার বেশি শঙ্কিত হয়। 3 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট অলসো, এমএনসিগুলো শেয়ার প্রাইস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডেক্স ফর দেম, দে ইজ দেয়ার পারফরমেন্স। আনফর্চুনেটলি বাংলাদেশে বিকজ অফ দ্য থিন মার্কেট, প্রাইস ডিসকভারি হয় না, রাইট? এবং আনফর্চুনেটলি অলসো যে ভালো শেয়ারের ট্রেডিং কম হয় এখানে, বিকজ অফ রিটেল ফোকাস। এই কারণে তারা ভয় পায় যে আমার কি রাইট প্রাইস ডিসকভারি হবে কি হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কেন আসবো? আপনি আমাকে কী প্রণোদনা দিচ্ছেন? হোয়াট আর ইউ গিভিং মি ইন রিটার্ন? আমি স্টক মার্কেটে ঢুকবো, আমি ডাইরেক্ট লিস্টিং করে ঢুকবো, আমার তো ক্যাপিটাল দরকার নেই, ডাইরেক্ট লিস্টিং করবো, আমি কিছু অফলোড করে দেবো। এখন ওই এক্সাম্পল আসি আমার, বার্জার চিন্তা করলে অফলোড করে তারা পাবে। কি হলো বার্জারের জন্য? একটা রাইটস ইস্যু, একটা রাইটস ইস্যু, দ্য অ্যাপ্রুভাল টুক 2 years। এটা বাকিরা দেখছে না। যদি বার্জারের মতো একটা কোম্পানি যদি একটা রাইটস ইস্যু পেতে 2 বছর টাইম লাগে, ভাই আমরা এই মার্কেটে ঢুকতে চাই না। ইউ গট টু মেক ইট মাচ ইজিয়ার ফর মি, ইউ গট টু গিভ মি মাচ মোর ইনসেন্টিভস। 2.5%, 5% ট্যাক্স ব্রেক ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। ইউ নো ওয়াই? বিকজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, বিকজ মাই ইটিআর এফেক্টিভ ট্যাক্স রেট 22.5%, কিন্তু আপনি যে ডিসঅ্যালাউন্স করছেন, করতে করতে 30% আপনি করে দিচ্ছেন। ভাই এটা দরকার নেই আমাদের কেস, আই ডোন্ট নিড। সো দ্য আনসার ইজ ভেরি সিম্পল, আপনাকে কিন্তু আরও কিছু ওদেরকে প্রণোদনা দিতে হবে, যে স্টক মার্কেটে আসলে আপনার রিপোর্টিংটা আরও সহজ করে দেবো। ট্যাক্সের জন্য ফর এক্সাম্পল ইল বি, মানে অডিটগুলো হবে খুব স্পেসিফিক, মোস্ট কেসেস হবে না, এরকম কয়েকটা দিলে তারা কিন্তু আসবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু ওয়াই শুড দে কাম টুডে? আপনি একটু আগেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কথা বলছিলেন।
তো ভেরি রিসেন্টলি ইস্যুটা বেশ চর্চিত বলা যায়। আমাদের অর্থমন্ত্রীও আসলে এই ইস্যুটা রেজ করেছেন আসলে আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কোয়ালিটি নিয়ে, এবং এগুলোর কারণে ক্যাপিটাল মার্কেট ব্যাংকে আপনার যে ইফেক্ট পড়েছে। তো আপনি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও বটে, তো একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের এখানে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে কোয়ালিটি এবং হচ্ছে যেটা নিয়ে আমরা প্রিভিয়াসলি যেই প্র্যাকটিসগুলো আসলে দেখেছি, এবং যেটা বলা যায় যে আসলে ওই লিস্টেড কোম্পানিজ, ব্যাংকস, এনবিএফআই, এই হাতে গোনা কিছু কোম্পানি বাদে আমাদের এখানে কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কালচারটা ওইভাবে কিন্তু গড়ে ওঠে নাই। আমরা একসময় প্রচুর ফেক রিপোর্টও দেখেছি। তো আর কোয়ালিটির বিষয়টা পরে আসে, আগে হচ্ছে যে মানে রিপোর্ট আছে কি না, রিপোর্ট তৈরি করার পর তারপরে কোয়ালিটির কোশ্চেন আসে। তো একটু আমাদের ক্যাপিটাল মার্কেটের কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে একটু আপনার একটা মূল্যায়ন জানতে চাই আর কি। আমরা এরকমও দেখছি যে অনেকগুলো কোম্পানি আছে তারা নিয়মিত ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করছে না, কিন্তু ওই কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে। যে ইনভেস্টরই আসলে আপনার এইসব কোম্পানিতে আপনার ইনভেস্ট করছে, সে কিন্তু পুরোপুরি অন্ধকারে, হয়তো বা 2 বছর 2.5 বছর আগের ফাইন্যান্সিয়াল সে কিন্তু জানে না 2-3 বছর আসলে কোম্পানিটার কী অবস্থা। এখন সে ইনভেস্ট করার পরে হুট করে যদি এই কোম্পানিগুলো 2-3 বছরের রিপোর্ট পাবলিশ করে যদি রেজাল্ট খুবই খারাপ আসে, তো সেই ইনভেস্টর তো আপনার তার মানি লুজ করার পসিবিলিটিস থাকে। এটা আপনার একটা মূল্যায়ন জানতে চাচ্ছিলাম। একটা প্রবলেম যখন হয় আর কি, একটা সলিউশন আপনি পাবেন না, কিন্তু কেন কথাটা বলছি আপনি একটু পরে বুঝতে পারবেন। এই যে আপনি পার্টিকুলার এক্সাম্পলটা বললেন, দ্যাট একটা কোম্পানি লিস্টেড হলো ইন দ্য স্টক মার্কেট, আচ্ছা কোয়ালিটি নিয়ে পরে আসছি, ওটা পরে আই থিঙ্ক লেটস বি সেপারেট ইস্যু, বিকজ মিক্স আপ হলে সমস্যা। আমি এই পয়েন্টে স্পেসিফিকলি আসি। একটা কোম্পানি স্টক মার্কেটে লিস্টিং হলো, ও টাইমলি সে রিপোর্টিং করছে না, উইচ ইজ এ ভায়োলেশন। ফার্স্ট অফ অল ও তখন জেডে যাবে, জেড ক্যাটাগরি যাবে, গেল। বাট স্টোরি তো এখানে এন্ড হচ্ছে না, বিকজ যারা ইনভেস্টার তারা তো দেন দ্য ডাক, অ্যাজ এ রাইটলি সেট, হোয়াট ইজ দ্য কোম্পানিজ পারফরমেন্স। সো হোয়াট ইজ দ্য আনসার? বিসেক তারা ফাইন করলো, এবং দ্য লাস্ট 1 year we have seen that অহরহ হচ্ছে ফাইন, হচ্ছে। বাট ফাইনটা ইম্পোজ করে যে ফাইনটা পাচ্ছেন, দ্যাট ইজ নট হ্যাপেনিং টুডে। ওয়াই ইট ইজ নট হ্যাপেনিং? বিকজ অফ আওয়ার কোর্ট সিস্টেম। আজকে যে কোনো কেস যায় সিভিল কেস, দের ইজ নো সেপারেট বেঞ্চ। এই কারণে কিছুদিন আমাদের যখন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে খুবই ভালো কনসেপ্ট তারা একটা ফ্লোট করেছিল, দ্য কনসেপ্ট অফ কমার্শিয়াল কোর্ট। আমাদের জন্য এটা অতীব জরুরি, আইদার আ কমার্শিয়াল কোর্ট অর এ সেপারেট বেঞ্চ only for commercial cases. Check disorder is an example. Very important. আমরা আজকে কর্পোরেট সেক্টরে আমরা এটা সাফার করছি। একটা চেক ডিজাইনার হলো, দুবাইতে আপনি সাথে সাথে জেলে চলে যাবেন, কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশে বছরকে বছর কেস চলছে, 50% টাকা দিয়ে আলটিমেটলি সে বেহাল তবিতে থাকছে। কিন্তু এটা অতীব জরুরি আমাদের, আইদার কমার্শিয়াল কোর্ট অর এ সেপারেট বেঞ্চ টু ডিল উইথ কমার্শিয়াল কেসেস উইথ জাজেস হু হ্যাভ গট ফাইন্যান্সিয়াল লিটারেসি। এটা করলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। আজকে বিসেক যে হাজার হাজার কেস করলো, একটা টাকা কি তারা উদ্ধার করতে পারছে? বিকজ সবগুলো গিয়ে রিট করে দিচ্ছে। অ্যান্ড উই অল নো দ্য সিস্টেম অফ রিট, অ্যান্ড ভেকেট করতে গেলে কী করে আর কি বেসিক্যালি ওরা যারা আছে আর কি ওই সাইডে আর কি বেসিক্যালি। সো আমি যেটা বলার চেষ্টা করছি দ্যাট ফার্স্ট অফ অল কমপ্লায়েন্স আমাকে ইনশিওর করতে হবে। এখন রাস্তাঘাটে যে আপনার এআই সিস্টেম দিয়ে যখন ফাইন কেস করছেন দেখেন, কিন্তু ট্রাফিক লাইনের সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু নোবডি ইজ ভায়োলেটিং ট্রাফিক ল। এখানেও তাই। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এনফোর্সমেন্ট যখন করতে যাব, আই মাস্ট মেক শিওর দ্যাট দ্য এনফোর্সমেন্ট ইজ ক্যারিড আউট, যেটা অর্ধেক পথে গিয়ে এখন আটকে যাচ্ছে। এই সেকেন্ড পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সেট আওয়ার জুডিশিয়াল সিস্টেম ইন মোশন টু মেক শিওর আই ক্যান ক্যারি আউট মাই ফুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ঠিক প্রতিবেদনের কোয়ালিটির ইস্যুটা কোয়ালিটি, ওকে, নাও উই কাম টু দ্য কোয়েশ্চেন অফ কোয়ালিটি। ফার্স্ট অফ অল আমি একটা কথা আপনাকে বলি, আমি এই জেনারেল কথাটা বলছি আর কি। আপনার অডিট জিনিসটা যেটা আর কি বেসিক্যালি হিস্টোরিক্যালি কী ছিল, দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিভিউ ছিল, রাইট? বাট ইদানিং যেটা হয়ে গেছে, দ্যাট এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে ফ্রম দি স্টেক হোল্ডার্স, কারণ রিস্ক ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম ইকুয়ালি ইফ নট মোর ইম্পর্ট্যান্ট। রিস্ক ম্যানেজমেন্টের একটা বড় পার্ট হচ্ছে আমরা বলি ইন্টারনাল কন্ট্রোল, কারণ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যাকবোন হচ্ছে দ্য স্ট্রেংথ অফ ইয়ার ইন্টারনাল কন্ট্রোল। এটা স্ট্রং হলে মোটামুটি আমি একটা পেতে পারি যে না এটা স্ট্রং, যেহেতু আলটিমেটলি ম্যানেজমেন্টই রিপোর্টটা তৈরি করছে, রাইট? অ্যান্ড দ্যার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, নাও ওখানে যাওয়া আরেকটা পয়েন্ট আমি আসি, সেটা হচ্ছে যে এগেইন লোকাল ভার্সেস এমএনসিস, অ্যান্ড উইদিন লোকালস অলসো এক্সাম্পল আমি আসবো। ফার্স্ট অফ অল আমরা একটা কথা বলে থাকি
one of the most important tenets of corporate governance is separation of ownership from management. If owners and management if they intersperse, there will be conflict of interest. এবং যারা ওনার যদি দেখে যে আমার এটাতে স্বার্থ হচ্ছে, ইন দ্যাট কেস সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানিপুলেট করার চেষ্টা করবে। বাট ইফ ইট ইজ লাইক ব্যাঙ্কস ফর এক্সাম্পল, এখানে কিন্তু ওখানেও যাদের কর্পোরেট গভর্নেন্স স্ট্রং, খুব ভালো তারা করেছে, যারা স্ট্রং না আজকে অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। বেসিক্যালি এখানে একটা ইস্যু থাকছে ইন টার্মস অফ লোকালস, যারা আমরা অডিট করি তাদের কেয়ারফুল থাকতে হবে যে হাউ স্ট্রং ইজ দ্য গভর্নেন্স স্ট্রাকচার। যদি দেখে যে ওনারা ডেইলি ব্যবসাতে বসছে, আপনাকে বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আসছে আপনাকে খুব চিন্তা করে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং এখন আমরা আসি ইন টার্মস অফ দ্য কোয়ালিটি অফ অডিটস। ইয়েস, ইন দ্য পাস্ট there have been many high profile audits যেগুলো ফেল থ্রু দ্য স্ক্যানার। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমরা বলি লাইন্স অফ ডিফেন্স। দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমি যেটা বললাম কর্পোরেট গভর্নেন্স, যেটা বেরোচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা, বোর্ড ইটসেলফ দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড হচ্ছে অডিটার্স, ফোর্থ লাইন ইজ রেগুলেটর্স। হোয়াট আর ইউ গাইজ ডুইং? হোয়াট ডিড বাংলাদেশ ব্যাংক ডু? হোয়াট ডিড বিসেক ডু? তোমরা কি করলে ইন দ্যাট কেস? কেউ তো কিছু করেনি তখন। তো ওয়াচডগ হিসেবে তো তাদেরই রোল প্লে করার কথা। ফাইনাল ওয়াচডগ তো তারাই তো। ভেবে দে, আমরা অডিটার্সকে ব্লেম করি কিন্তু, রাইট? ইয়েস, অফকোর্স আই এগ্রি উইথ ইউ, অডিটার্স ব্লেম। কয়েকটা পয়েন্ট আসছে কেন। আরেকটা পয়েন্ট যেটা কিন্তু কেউর মাথায় থাকে না, সেটা কি জানেন তো? দি ক্রেডিট রেটিং এজেন্সিস। ওদের কথা আমরা কেউ চিন্তা করি না, কিন্তু দে আর ইকুয়ালি এট ফল্ট অলসো। ডেফিনেটলি আপনার যে ব্যাংকগুলো এখন ফল করেছে এইসব ব্যাংকেরই তো তারা খুব ভালো ভালো ডাবল এ ক্রেডিট প্লাস দিয়েছে। তুমি কিভাবে দিলা? কেউ কি প্রশ্ন করছে? নো, অডিটার্স বিগ গাইস, তোদেরকে ধরো কিন্তু, রাইট? আচ্ছা, সো ইয়েস অডিটার্স ওয়ার এট ফল্ট, বাট ওই সময় তো অলসো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন, আমি তো ব্যাংকে বসতাম, তো কমিউনিটি ব্যাংকে। তো আমাদের যখন ওদের বাংলাদেশ ব্যাংকের কম্প্রিহেন্সিভ অডিট হতো, প্লাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখনই পাবলিশ হয়, একটা ওরা বসতো ট্রাইপার্টি মিটিং হতো। ওইখানে কি হতো, আপনার প্রভিশন নিয়ে ডিসকাশন হতো। উইথ অল ডিউ রেসপেক্ট, ইন মোস্ট কেসেস বাংলাদেশ ব্যাংকের যিনি আসতেন উনি বলতেন যে এই প্রভিশনটা অ্যাকসেপ্ট করেন। এখন অডিটার যিনি আছেন উনি অনেক সময় একটু ওই জায়গাতে একটু কম্প্রোমাইজ করে ফেলতো। জাস্ট হ্যাপনিং, উই অল নো বেসিক্যালি। তো এখানে আমি আই ডোন্ট ডিফেন্ড দ্য অডিটার্স। ইয়েস, হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট রাইট, অ্যাবসলিউটলি। তোমাকে তো ইউ হ্যাভ টু এক্সপ্রেস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন, দ্যাটস ইউর জব। তুমি যদি দেখা পারো না, ইন দ্যাট কেস ইউ রিকুইজ ইয়োরসেলফ, আমি পারছি না, সরি, আমি ডিসক্লেমার দিলাম আমি পারছি না। তুমি তো করো না সেটা, কিন্তু তোমাকে করতে হবে কিন্তু। সো ইদানিং ইন দ্য লাস্ট 1 year আমি দেখছি ইনস্টিটিউটে, আমি একটু ওদের সাথে কিছুতে কাজ করি, তো ওরা কিন্তু অনেক এটা নিয়ে কাজ করছে এখন কিন্তু। আই থিঙ্ক ইন ফিউচার ইউল ফাইন্ড আ বিগ চেঞ্জ ইন টার্মস অফ দ্য কোয়ালিটি অফ অডিটস, কিন্তু লট অফ অডিটর্স উইল ফাইন্ড অ্যান্ড অলসো রিলাইসেন্স অলসো, এখন যেটা নতুন ম্যানেজমেন্ট যেটা এসছে আর কি। সো ইয়েস, আই ফুলি এগ্রি উইথ ইউ, কোয়ালিটি অফ অডিট ইজ দ্য পার্সন হু সার্টিফাইং। আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরা এটা দেখেই কিন্তু আস্থা রেখে ইনভেস্টটা করছি। আলটিমেটলি যদি এই আস্থা না থাকে, ইন দ্যাট কেস আমি কার উপর আস্থা রাখবো? বাট রেগুলেটর্স অলসো হ্যাভ টু চিপ ইন, দ্যাটস মাই পয়েন্ট অ্যাকচুয়ালি। বেসিক কোন জিনিসগুলো ইনভেস্টররা এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে অ্যাসেস করতে পারেন ইনভেস্ট করার আগে? ফার্স্ট থিং হচ্ছে, ধরেন কয়েকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ধরেন আমরা যখন সাধারণ বিনিয়োগকারী, আমরা একটা যখন ইনভেস্টমেন্ট করে থাকি, আমি কেন ইনভেস্ট করছি? দুটো কারণে করছি। একটা হচ্ছে ক্যাপিটাল গেইনস, আর একটা হচ্ছে ডিভিডেন্ড। আনফর্চুনেটলি ইন বাংলাদেশ মোর অফেন দ্যান নট আমরা রাতারাতি বড়লোক হতে চাই। ওই শেয়ারটা কেন দাম বাড়বে, বন্ধ কোম্পানি একটা, কেন দাম বাড়বে? বিকজ বলেছে লো ক্যাপ আছে, ওরা অলরেডি শেয়ারটাকে কর্নার করে ফেলেছে, দামটা বাড়বে কেন? আমরা বলি এটাকে হার্ডিং এফেক্ট। গরুর পাল যেরকম করে না, সবাই যখন করে আমি ওর পিছনে দৌড়াই। আর দাম কখন কিনে? যখন দাম বাড়ছে, কিন্তু যখন দাম বাড়ছে সবার মতন সে কিনছে কিন্তু গরুর পাল, আর যখনই দাম কমে হুড় করে সব বেঁচে দেয় কিন্তু আপনার। ফার্স্ট থিং হচ্ছে দ্যাট ইজ রং ট্যাকটিক্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি তো শেয়ার মার্কেট বোঝেন না, তো এখন আনফর্চুনেটলি মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারছেন না। টক টু সাম পিপল হু নো অ্যাবাউট দ্য শেয়ার মার্কেট। অ্যান্ড ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, প্লিজ ডোন্ট ইনভেস্ট ইন শেয়ারস উইচ আর ক্লোজড, ফ্যাক্টরি বন্ধ আছে, বা দোজ পিপল যারা অনিয়ম করছে, রাইট? এদের ইন্টেনশন তো ভালো না। তো ওরা যখন অনিয়ম করছে তার মানে হচ্ছে তাদের ইন্টেনশন খারাপ, ডিভিডেন্ড তারা দিতে চায় না, বাট ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে টাকা দিচ্ছে না।
why are you keeping on investing in these shares? There are other shares where you can invest also, because একটা তো হচ্ছে ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন ইজ অনিশ্চিত, ক্যাপিটাল গেইন আমরা বলি রিস্ক ইজ আনসার্টেনটি, ক্যাপিটাল গেইন অনিশ্চিত, হতেও পারে লসও হতে পারে, ডিভিডেন্ড ইজ মোর নিশ্চিত। আমি যদি একটা কোম্পানি দেখি বিগত প্রত্যেক বছরে কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে এসছে অ্যান্ড দ্য ট্রেন্ড ইজ আপওয়ার্ডস, ওয়াই উইল নট ইনভেস্ট ইন দ্যাট? এই টাকাতে পাবো তো, হ্যাঁ মার্কেট পড়ে গেল বাট ডিভিডেন্ড তো আমি পাবো তো, অ্যাটলিস্ট দ্যাটস এ সেফটি ফ্যাক্টর, নেট রিজাল্ট কিছু একটা পাবো আমি একটা। কিন্তু আমার কথা টু দি ছোটোখাটো ইনভেস্টর যারা আছে, যে আপনারা লাইক আমরা বলি যে আমরা সুন্নি মুসলমান, আপনার সোনা মুসলমান হয়েন না, শুনে শুনে কাজ করেন না, আপনি নিজের বিচক্ষণতা জ্ঞান দিয়ে চিন্তা করে দেখেন যে এই যে কোম্পানিটা আমি কিনছি, হোয়াট আর ইজ ফান্ডামেন্টালস, ইজ ইট আ রানিং কোম্পানি, ইজ আ ক্লোজ কোম্পানি, আর দ্য রেগুলার আর দ্য ইরেগুলার, এটা যাচাই করে কিনেন আপনি কিন্তু, এবং গো ফর শেয়ার্স লং টার্মে চিন্তা করেন লাভ করার জন্য। রাতারাতি যদি বড়লোক হতে চান আপনি কিন্তু ধরাও খেতে পারেন। এই আপনি তো বেশ কয়েকটি এমএনসিতে আছেন, বিজনেসের সাথে বেশ ক্লোজলি দেখছেন। জি, একটু আপনার কাছ থেকে একটা মূল্যায়ন চাইছি যে আমাদের এখন ব্যবসা বাণিজ্য পরিস্থিতি যেটা দেখছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হিস্টোরিক্যালি লো পজিশনে আছে, ওভারঅল একটা মার্কেটের মধ্যে একটা ডিস্ট্রেস মার্কেট বলা যায়, এখন কনজিউমার ডিমান্ডও আপনার ফল করেছে। তো সব মিলিয়ে কেমন দেখছেন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিটাকেও আপনি মূল্যায়ন করবেন, পাশাপাশি হচ্ছে যে এর ফিউচারটা কি আসলে, মানে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সামনের দিনগুলো, বা কেমন যাবে ব্যবসা বাণিজ্যের জন্য? ফার্স্ট থিং হচ্ছে দেখেন, আমরা ব্যবসা যখন করি দের ইজ এ ইকোসিস্টেম, উই অপারেট উইদিন দ্যাট ইকোসিস্টেম। আমরা বলি ইজ দের অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট অর নট, ইজ এভরিথিং সাপোর্টিং ইউ অর ইজ এভরিথিং অপোজিং ইউ? নাও ইফ আই লুক এট দ্য ইকোসিস্টেম, আনফর্চুনেটলি ফার্স্ট অফ অল ইন দ্য লাস্ট মেনি ইয়ার্স এটা আমাদের হেল্প করেনি। স্টার্টেড উইথ দি কোভিড সিচুয়েশন, ওখান থেকে রিকভার করতে না করতে ইউক্রেন ওয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, ওটা না করতে করতে অভ্যুত্থান হলো, ওটা না করতে করতে আমাদের এখন মিডল ইস্টে ওয়ার শুরু হয়ে গেল। আমরা আসলে বৈশ্বিক যে অর্থনীতি যেটা বলে থাকি ওটা রিকভার করতে পারলাম না। এরপরে যে আমাদের শ্রদ্ধেয় ইউএসএর যে প্রেসিডেন্ট যিনি আসলেন, উনি এসে আরেকটা ডিস্টেবিলাইজিং কাজ শুরু করলো ওয়ার্ল্ড অর্ডারে, যেটা শুরু করলো, ওটাও কিন্তু কাউকে হেল্প করেনি, আমাদের হেল্প করেনি, সবাই কেউকে হেল্প করেনি। এটা ওয়ার্ল্ড ট্রেডটা টোটালি কোলাপস করে গেছে। যেটা একসময় ছিল যে আমরা বলতাম যে ইউ হ্যাভ টু ট্রেড এক্সটার্নালি, এখন সবাই চিন্তা করছে যে হাউ ডু আই প্রোটেক্ট মাই বাউন্ডারিজ আর কি। সো দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ নট হেল্পিং আস। এখন আমরা আসি ইন্টারনাল এনভায়রনমেন্টে। ইনফ্লেশন হ্যাজ বিন স্টাবন ইন দ্য লাস্ট মেনি ইয়ার্স, ইনফ্লেশন ইজ নট কামিং ডাউন ডিসপাইট দ্য প্রিভিয়াস গভর্নমেন্টে, ইন্টারিম গভর্নমেন্টে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে ইনফ্লেশন ইজ money supply issue. It is not a money supply issue, it's more of a supply side issue, I would say, and cost plus issue. So এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন ইজ নট কামিং ডাউন। এখন আবার 9% ঘরে চলে গেছে, 8-এর নিচে নামেনি, 9-এর উপরে আবার চলে গেছে। At the same time, because economy has slowed down, why has economy slowed down? First of all, ইকোনমি মানে আপনার এই গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার আগেই অনেক স্লো ডাউন করে গেছিল। আমাদের আগে গভর্নমেন্টের একটা লাস্ট 1.5 years ভালোই স্লো ডাউন করে গেছিল ফর মেনি ফ্যাক্টরস। আপনার মিডল ইস্ট ওয়ার হলো, ইউক্রেন ওয়ার হলো, কমোডিটি প্রাইস বেড়ে গেল, ইনফ্লেশন বেড়ে গেল, আমাদের যে 9-6 করেছিল ইন ব্যাঙ্কিং সিস্টেম, ফরেন কারেন্সি রিজার্ভ ড্রপ করে গেল, ডিভ্যালুয়েশন হওয়ার পরে আলটিমেটলি প্রাইস বেড়ে গেল, এগুলো সব অলরেডি ইম্প্যাক্ট ওয়াজ দেয়ার অলরেডি ইন টার্মস অফ দ্য ইকোনমি। এরপরে তো এই নতুন মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যেটা হলো, দ্যাট রাতারাতি বড় বিজনেস হাউসগুলো কোল্যাপস করে গেল, লিডিং টু জব লসেস। যখনই জব লস হয় দ্যাট ইজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দি ইকোনমিক সাইকেল, দের ইজ নো স্পেন্ডিং ইন দি ইকোনমিক সাইকেল। এই কারণে এইটার লেগেসি আমরা এখনও কন্টিনিউ করছি নিউ গভর্নমেন্ট আসার পরে। আপনি রাতারাতি কিছু চেঞ্জ করতে পারবেন না তো। সো ইকোনমি স্লো হলে মানুষের স্পেন্ডিং কমে আসছে। আমার যে আয়টা আছে আমি এখন দেখবো যে ইন টার্মস অফ এসেনশিয়াল খরচ কী সেটা প্রথমে করব, এরপর অন্য জায়গায় বিনিয়োগ করব। কনজিউমার স্পেন্ডিং কমে গেছে, রাইট? আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইজ হ্যাপনিং টুডে ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন। সেটা হচ্ছে যে কোনো কোম্পানি নিজের টাকা দিয়ে ব্যবসা করে না, তার মেইন পার্ট হচ্ছে ব্যাংকের বরোয়িং, এক্সটার্নাল বরোয়িং দিয়ে সে করে। এখন ইফ ইউ লুক এট দ্য ইন্টারেস্ট রেটস, স্টাবন। ওয়াই ইজ ইট স্টাবন? 2 reasons। এক নম্বর হচ্ছে যে ব্যাংক যখন একটা ডিপোজিট নেয়, কাসা বলি আমরা আর কি, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, ওইটা একটা কস্ট আছে। কারণ কাসার মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট ছোটো কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্ট হচ্ছে হাই কস্ট ডিপোজিট, অ্যাভারেজ কস্টে বেড়ে যায়। এরপরে আপনার প্রভিশনিং করতে হয়। বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী জেনারেল প্রভিশনিং 1%,
স্ট্যাটুটারি প্রভিশন 20% অফ প্রফিট বিফোর ট্যাক্স করার পরে অ্যামাউন্টটা কমে আসছে, তারপরে সিআরআর এসএলআর আছে আপনার। সো আলটিমেটলি প্লাস এনপিএল, এই জন্য তার কস্ট অফ ফান্ড ইজ গোয়িং আপ। 10-11% কস্ট অফ ফান্ড হয়ে যাচ্ছে আপনার, 3% 5% স্প্রেড, সো 14-15% আপনার স্পেন্ডিং। এটা নাম্বার 2, গভর্নমেন্ট বরোয়িং ফ্রম দি ব্যাঙ্কিং সিস্টেম স্টাবন, কারণ যেহেতু তাদের রেভিনিউ শর্টফল আছে, তারা কী করছে, এই টাকাটা ব্যাঙ্কিং সিস্টেম থেকে তারা বড় করছে। সো রিস্ক ফ্রি রেট ইজ ভেরি হাই। এইসব কারণে যেটা এখন হচ্ছে, দ্যাট দ্য কস্ট অফ বরোয়িং হ্যাজ গন আপ ভেরি মাচ ফর দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। একদিকে কস্ট অফ বরোয়িং হ্যাজ গন আপ, অন্যদিকে ইকোনমি স্লো, পিপল আর স্পেন্ডিং মানি, অ্যান্ড অলসো দ্যার আর মেজর ইস্যুস ইন টার্মস অফ এনার্জি ফর মেনি ইন্ডাস্ট্রিজ, দে নট গেটিং এনার্জি। আপনি একটা ফ্যাক্টরি সেট আপ করেন, আপনি ইলেকট্রিসিটি কানেকশন পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না, প্লাস অন্যান্য ইস্যুস আছে। সো ওভারঅল আই উড সে দ্যাট is a big challenge in today's context, big challenge in today's context in terms of survival of the business. How do I survive in this situation where everything is against me? There's nothing positive to say actually, in fact. এখানে এই নতুন গভর্নমেন্ট জেনারেশন, ওনাদের কিন্তু বড় একটা চ্যালেঞ্জ যে এই ইকোনমিক রিট। আজ গতকালকে আমরা দেখলাম যে বিশাল একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আর কি আপনার। বাট একটা জিনিস আমি সবসময় বলে থাকি, সেটা কি জানেন তো, দ্যাট behind every industry the leadership is most important. সবাই কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারে না। কিন্তু আমি একটা কথা বলি যে একটা ইউনিভার্সিটির প্রফেসরকে যদি বলেন যে আপনি একটা মুদি দোকান চালান, উনি কিন্তু লাভ করতে পারবে না। কিন্তু একইভাবে ইন্ডাস্ট্রি সবাই পারে না। কিন্তু আপনি দেখবেন যে কেউ কেউ আছে যারা কিন্তু ভেরি সাকসেসফুল, যে কোনো ইন্ডাস্ট্রি দিলে সে কিন্তু টার্ন করে, অ্যান্ড দ্য আদার্স উইল নট বি এবল টু ডু, আপনি যতই দেন, রাইট? সো আই থিঙ্ক দে শুড বি কেয়ারফুল ইন টার্মস অফ মেকিং শিওর, আমরা যেটা বলি কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার, যে যাকে আপনি দিচ্ছেন আসলে ডাজ হি হ্যাভ দ্য পাস্ট ট্র্যাক রেকর্ড অফ রানিং সাকসেসফুল বিজনেসেস, অ্যান্ড হোয়াট ইজ হিজ ইন্টেনশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যতটা টাকা দিয়ে আলটিমেটলি কিন্তু এগুলো সাফার এগেন। আপনি তো নিয়মিত এমএনসির বোর্ডে বসার কারণে নিয়মিত হচ্ছে যে হেডকোয়ার্টারের সাথে তো আপনার যোগাযোগ হয়। একটু আমাদের বাংলাদেশ সম্পর্কে, আমাদের এখানকার বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে এমএনসির হেডকোয়ার্টারদের আসলে চিন্তাভাবনা কী বা তারা কী ভাবছে, সেই বিষয়টা একটু জানতে চাই। অনেস্টলি স্পিকিং নট ভেরি পজিটিভ আর কি। আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। বিএটি বোর্ডে, বিএটি তো খুবই আলোচিত কোম্পানি আর কি আপনার। ইদারিং যেটা দেখা যাচ্ছে আপনি আপনার, দ্যাট ধরেন ট্যাক্স রেট ইজ ভেরি হাই, 83% বিএটি সাপ্লিমেন্ট ডিউটি। বাট ওভার দ্য ইয়ার্স আমরা যেটা লক্ষ্য করছি যে প্রায় এই যে ইলিসিট সিগারেটস বেচাটা অনেক বেড়ে গেছে কিন্তু আপনার, অনেক, বিকজ এত হাই ডিউটি হয়, টেম্পটেশন দ্যাট আমি ডিউটি ফাঁকি দিয়ে করবো। আরেকটা এক্সাম্পল আপনি দিলে ইন্টারেস্টিং পাবেন আপনি। 6 টাকা বলে একটা প্রাইস রেঞ্জ আছে যেটা এনবিআর অ্যাপ্রুভ করে, 6 টাকা পার শলা আর কি আপনার। আপনি যদি হিসাব করে দেখেন 6টাতে, দের ইজ নো ওয়ে অন আর্থ ইউ ক্যান মেক মানি, লস হবেই আপনার কিন্তু। কারণ নেট রিয়েলাইজেশন যেটা আপনার সেল প্রাইস মাইনাস ইওর ভ্যাট 2 টাকা থাকে, এর মধ্যে কস্ট যদি বাদ দেন তাহলে আপনার কিন্তু বিশাল লস। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে 6 টাকাতে যারা বিক্রি করছে কেন ওনারা করছে এবং কি করছে তারা। সো আমরা একটা হিসাব করে দেখেছি যে দ্য লাস্ট মেনি ইয়ার্স হোয়াট ইজ দ্য রেভিনিউ লস অফ দ্য গভর্নমেন্ট, প্রায় 11,500 কোটি টাকা রেভিনিউ লস হচ্ছে বিকজ অফ ইলিসিট অ্যান্ড দিস ইস্যুস। সো দিস আর লো হ্যাঙ্গিং ফ্রুটস। লাইক একটা বিএটি ভালো আইডিয়া দিয়েছিল যে প্রত্যেকটা মেশিনে আপনারা কাউন্টার বসিয়ে দেন, একটা সেন্সার বসিয়ে দেন, সো ইট অটোমেটিকলি ডিটেক্ট এবং কানেক্টেড টু এনবিআর সার্ভার করলে কিন্তু আপনার প্রবলেম সলভ। কিন্তু তারপরে এলটিইউতে সবাইকে নিয়ে আসেন, ট্যাক্স পেয়ার্স যারা সবাইকে এলটিতে নিয়ে আসেন। বিএটি ইজ ওনলি ট্যাক্স পেয়ার ইন দ্য এলটিইউ, বাকি কেউ নাই কিন্তু আপনার। সো এইগুলো আসলে সব ডিসকাশন হয় যে ওয়াই ইজ দ্য গভর্নমেন্ট নট অ্যাক্টিং অন দিস ইস্যুস। আমরা তো ট্যাক্স দিব, তো কোনো সমস্যা নেই, but make sure that the others pay also in that case. It's the same issue with the current income tax regime in Bangladesh, যে ভাই যারা ট্যাক্স দিচ্ছে তুমি আরও কিন্তু তাদেরকে ধরো, আর যারা ট্যাক্স না দিচ্ছে তারা খুব আরামে থাকবে আর কি, কোনো সমস্যা নেই। সো এইসব ইস্যুস, প্রত্যেকটা ইস্যু কিন্তু বোর্ডের ডিসকাশন হয় যে ওয়াই ইজ দ্য গভর্নমেন্ট নট ট্রাইং টু ক্রিয়েট আ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি, ওয়াই ইজ ইট স্টিল দ্যাট দে আর ট্রাইং টু protect the local companies at the expense of MNCs. It doesn't give a very, sort of good feel for the entire world, basically, that what is happening in Bangladesh today actually. তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি কিনা যে এমএনসিগুলো আমাদের এখানে বর্তমানে বিজনেস করতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, এবং ভেরি রিসেন্টলি আমরা যেটা দেখছিলাম যে
পিএনজি আমাদের মার্কেট কুইট করার ডিসিশন নিয়েছে, তার আগেও আপনার বেশ কতগুলো গত কয়েক বছরের উদাহরণ আছে। ইভেন আছে যে আপনি যে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সেখানেও আসলে আপনার একসময় সিমেক্স এবং আর একটা কোম্পানি ছিল, তারাও এখান থেকে ডাইভেস্ট করে চলে গেছে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে আমাদের এখানে নতুন করে এমএনসি আসছে না, বরং আগে যারা ছিল তারা গ্র্যাজুয়ালি কেউ কেউ এখান থেকে এক্সিট নিচ্ছে। তো সেই হিসাবে কি আমরা বলতে পারি যে আমাদের এই বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট কিংবা মার্কেট, এটা কি আসলে এমএনসিদের জন্য দিন দিন আরও কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে উঠছে? দেখেন, আমি তো বর্তমানে ইউনিলিভার কনজিউমারের চেয়ারম্যান, আপনি সেটা জানেন। এক সময় আমি ছিলাম গ্ল্যাক্সোস্মিথক্লাইনের চেয়ারম্যান ছিলাম আমি, কিন্তু বিফোর ইউনিলিভার টুক ওভার গ্ল্যাক্সো বিজনেস গ্লোবালি আর কি। আপনি তো জানেন জিএসকের মেইন প্রোডাক্টটা কী ছিল? ফার্মাসিউটিক্যালস অ্যান্ড হরলিক্স ছিল, হেলথ ফুডে ছিল, দুটো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড হেলথ ফুড ছিল আপনার। তো আমরা 2019 সালে ফাইনালি জিএসকে 60 বছর ব্যবসা করার পরে ওরা ফার্মাসিউটিক্যালটা বন্ধ করে দিল। ক্লাসিক এক্সাম্পল অফ অ্যানাদার কেস যেখানে কিন্তু তারা লেভেল প্লেইং ফিল্ড পায়নি কিন্তু আপনার compared to the local players. It was impossible for them to survive. Impossible is the word. আমি ডিটেলে যাব না আর কি, but there was no way they could make money in this market. So ultimately decided no, it's impossible. We cannot make money in this market because there is no level playing field, and they exit. So এই কথা আমি বারবার আপনাকে ফিরে আসছি, আপনাকে এই লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতেই হবে, আদারওয়াইজ কিন্তু এমএনসিগুলো এই মার্কেটে থাকবে না বা আসবেও না কিন্তু আপনার। আমরা যদি বিজনেস এনভায়রনমেন্টের কথা বলছিলাম, তো সামনে বাজেট আসছে এবং নানা কারণেই আসলে আপনার যেহেতু একটা লং পিরিয়ড আমাদের ইকোনমি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে এবং নানা ধরনের চ্যালেঞ্জও তৈরি হচ্ছে, তো নানা রকম এক্সপেকটেশন আছে আসলে আগামী অর্থ বছরের বাজেটকে ঘিরে। তো আপনার প্রত্যাশা কী, বা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে আসলে কোন ইস্যুগুলো বাজেটে অ্যাড্রেস করা হলে সেটা আসলে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট, ক্যাপিটাল মার্কেট, এগুলোকে আসলে আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে? ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের যে এই কালচারটা আছে অফ সেটিং আনরিয়ালিস্টিক রেভিনিউ টার্গেটস, দিস হ্যাজ টু গো। আমরা যেটা কী করি সেটা হচ্ছে যে গত বছরের রেভিনিউ টার্গেট ছিল 100, বাজেট ছিল 100, নেক্সট ইয়ার হচ্ছে 110, 10% ইনক্রিজ বলছি। দ্য রিয়ালিটি ইজ আদারওয়াইজ। 100 যে বাজেট ছিল, ফাইনালি রিভাইজ বাজেটের অ্যাকচুয়াল কালেকশন হয়েছে 80, 70, 60। 60-এর জায়গায় আপনি করছেন 110, নট পসিবল। 30% 60 যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি কত ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটাও আর একটা পয়েন্ট। সো আলটিমেটলি ইউ আর সেটিং রেভিনিউ টার্গেটস উইচ আর টোটালি আনরিয়ালিস্টিক। এই টার্গেট সেট করার পর আপনি কী করছেন? সবার উপরে চাপ করের বোঝাটা আপনি আরও চাপাচ্ছেন। সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আমাকে একটু রিথিঙ্ক করতে হবে ইন টার্মস অফ হাউ উই ডু আওয়ার প্ল্যানিং। তার মধ্যে একটা বড় পার্ট আমি বারবার ফিরে আসছি, সেটা হচ্ছে যে আপনাকে এডিপি করতেই হবে। গভর্নমেন্ট যদি আমাদের ইকোনমিকে কিক স্টার্ট করতে হয়, আপনাকে এডিপি স্পেন্ডিং করতেই হবে, কারণ জবস ওখান থেকে ক্রিয়েট হয় কিন্তু আমার, রাইট? সো হাউ টু ডু ইট? ভেরি সিম্পল, ডোন্ট গো ফর ডাইরেক্ট taxes as the source. Go for bond issuance as much as possible. Municipal bond, large infrastructure bond. তাহলে কী হবে? ডাইরেক্টলি পিপল উইল ইনভেস্ট। আপনি তখন কিন্তু রেভিনিউ প্রেশারটা আপনার কিন্তু কমে আসবে কিন্তু, কারণ আপনাকে এটা করতেই হবে। এই রেভিনিউ প্রেশার আপনাকে কমাতেই হবে কিন্তু। এই রেভিনিউ প্রেশার জন্য আজকে অল দ্য ইন্ডাস্ট্রিজ আর সাফারিং। মানে দিন দিন করের বোঝা বাড়ছেই তো বাড়ছে। কারদের জন্য? কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার। আমি একটা আইডিয়া দিয়েছিলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে। দেখেন, আমাদের যে প্রায় 1 কোটির বেশি যে ছোট ছোট দোকানদার যারা আছে, রাইট, আপনারা চেষ্টা করছেন যে আমাদের যে বর্তমান এনবিআর যারা অফিসিয়াল আছে তাদের দিয়ে এদেরকে ইয়ে করা ইম্পসিবল। কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য রিসোর্সেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওরা কী করে গিয়ে, ভাই ট্যাক্স দিয়েন না, টাকা দেন আমারে। কিন্তু ইন্ডিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, অনেকগুলো দেশ তারা কী করলো, ওকে গাইস, ইউ স্মল দোকানদার, ফ্ল্যাট রেট, 2,000 টাকা, 5,000 টাকা ইনকাম ট্যাক্স, 5,000 টাকা ভ্যাট, সার্টিফিকেট পাওয়ার শেষ কথা, নো অ্যাসেসমেন্ট, নাথিং। এটা যদি করো, রেভিনিউ স্টিমেটটা আসলো, ওরা ট্যাক্স রেট আসলো, এবং ওদেরকে বলতে হবে যে তুমি ট্যাক্স দিলেও কিন্তু আমরা ইমিডিয়েটলি বাড়াবো না। কিন্তু এটা করতে পারলে যে লো হ্যাঙ্গিং ফ্রুট, এরা সবাইকে আপনি নিয়ে আসছেন কিন্তু আপনার। আজকে যদি এটা আমরা করি বাংলাদেশে, ইউল সি এ বিগ চেঞ্জ কিন্তু।
আই এম গ্ল্যাড দ্যাট কালকে পরশু ফাইন্যান্স মিনিস্টার এই কথা বলেছেন কিন্তু, যে আমরা কিন্তু আলাদা সিস্টেম করতে যাচ্ছি যেখানে কিন্তু ফর দ্য স্মল শপকিপার্স আমরা এটা করতে চাই কিন্তু। তো এরকম অনেকগুলো সিম্পল এক্সাম্পল আছে যে কিন্তু আমরা করতে পারি কিন্তু আপনার আসলে আমাদের এই যে এনবিআর একটা বড় ইস্যু যেটা আপনি জানেন এখন হ্যাঙ্গিং, সেটা হচ্ছে যে পলিসি প্লাস ইমপ্লিমেন্টেশন ভাগ করাটা, এটা অনেক জরুরি কিন্তু আপনার, এটা করতেই হবে আপনার কিন্তু, আদারওয়াইজ এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থেকেই যাবে। সো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সেস সংকুচিত, কারণ ইকোনমি স্টিল স্লো। ইকোনমি বুম করলে আপনি কি রেভিনিউ বাড়াতে পারবেন, দ্যাট ইজ এ ডাইরেক্ট রিলেশনশিপ। ইকোনমি স্লো ডাউন করলে কাস্টমাবিলিটি কমে আসছে, আপনার ভ্যাট কমে আসছে কিন্তু। সো ইকোনমি হ্যাজ টু গ্রো। ইকোনমি গ্রো করার জন্য কী করতে হবে, দ্যার আর মেনি ইস্যুস অফ ক্রিয়েটিং জবস এক্সেট্রা, ওটা অন্য ইস্যু। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ফার্স্ট অফ অল বাজেট শুড বি রিয়েলিস্টিক অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য রেভিনিউ টার্গেটস আর রিয়েলিস্টিক। বাকিটা ইউ গো আউটসাইড দি ব্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড বড়ো মানি। ইন দ্যাট কেস আপনার কিন্তু কাজও হয়ে গেল, প্লাস হলো আর কি বেসিক্যালি। বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা নানা চেষ্টা করেও আসলে খুব বেশি সাকসেসফুল হতে পারি নাই। ইভেন হচ্ছে যে আমাদের পিয়ার কান্ট্রিজ বা কম্পিটিটর যারা স্পেসিফিকলি আপনার ভিয়েতনাম কিংবা হচ্ছে যে আমাদের নেইবার মিয়ানমার, তারাও আসলে এই দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তো আমরা বিদেশি বিনিয়োগ আসলে আরও বেশি অ্যাট্রাক্ট করার জন্য, ইফেক্টিভলি আসলে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের আসলে কি করার আছে, বা আসলে কেন পারছি না, সলিউশনটা কি? ওকে, ফার্স্ট থিং হচ্ছে দেখেন, আপনি এগেন আমি জাস্ট গিভিং দ্য এক্সাম্পল, আপনি দুবাই থেকে ইনভেস্ট করেন, লেটস সে আপনি দুবাই থেকে যখন ইনভেস্ট করছেন, আপনি কোম্পানি ফর্মেশন করছেন একদিনে, ওয়ান ডে, রাইট, এবং অন্যান্য অ্যাপ্রুভাল পাচ্ছেন ইন এ ভেরি শর্ট টাইম। আমাদের এখানে যখন আপনি এটা একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে চান, দ্য ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার ল্যান্ড নিয়ে আপনার। ওকে ফাইন, এখন আপনি হয়তো ইপিজেডে যাচ্ছেন, লেটস পুট ইট দিস ওয়ে, দ্যাটস ইজিয়ার। বাট দেন দ্য নেক্সট ইস্যু ইজ এনার্জি। আপনি গ্যাস কানেকশন পাচ্ছেন না, ইলেকট্রিসিটি কানেকশন পাচ্ছেন না, রাইট, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে এই লাইসেন্স, ওই লাইসেন্স, ফ্যাক্টরি ইন্সপেকশন, এই লাইসেন্স, এক্সপ্লোজিভ লাইসেন্স, ভাই এতগুলো লাইসেন্স আলাদা আলাদা কেন? ওয়াই নট দ্যাট আই অ্যাপ্লাই অনলি বিডা, যেটা ছিল আইডিয়া ছিল যে বিডাতে আমি অ্যাপ্লাই করবো, সে সব কিছু সংগ্রহ করে আমাকে দিয়ে দেবে, ওয়ান স্টপ সার্ভিস, নন স্টপ। লাইক আপনি যদি দুবাইতে যান, ওখানে কিন্তু যে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি যারা আছে, ওরাই সব কিছু দিয়ে দেবে আপনার, ওয়ান লাইসেন্স অনলি, নাথিং এলস। আপনি আলাদা আলাদা লাইসেন্স লাগবে না কিন্তু আপনার, এই এক্সপ্লোজিভ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ব্লা ব্লা ব্লা, নো, ওয়ান লাইসেন্স, অনলি ওয়ান লাইসেন্স। তারাই জোগাড় করে ওদের কাছে ক্লিয়ারেন্স নিয়ে লাইসেন্স ইস্যু করে দিল। বাংলাদেশে আমাকে ঘরে ঘরে দৌড়াতে হয়, এক্সপ্লোজিভ লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স, আপনার এনভায়রনমেন্টাল লাইসেন্স। তো এইভাবে তো আসলে একটা ফরেন ইনভেস্টর তো ঘাবড়ে যায়। বাই দ্য টাইম আই কাম অ্যান্ড স্টার্ট দ্য বিজনেস ইন বাংলাদেশ, ইটস টেকিং মি 2 years। যেখানে বাইরে গেলে তো আপনার 6 মাস আমি ব্যবসা শুরু করতে পারছি। চায়নাতে আপনি যান আজকে, হাউ লং ডাজ ইট টেক টু স্টার্ট আ বিজনেস? 3 months। ভিয়েতনাম সেম অলসো, দে ফলো দ্য চাইনিজ এক্সাম্পল। আমাকে কিন্তু ইজ অফ ডুইং বিজনেসটা অনেক অনেক বাড়াতে হবে। ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে যে একটা ফরেন ইনভেস্টর আসবে, নো, they don't look at only tax incentive, they will also look at more these parts, that what is the ease of doing business and setting up a company in Bangladesh, and very important also, আমাদের যে এত ফ্রিকুয়েন্টলি পলিসি চেঞ্জ হয়, ভয় পায় তারা। কিন্তু ট্যাক্স চেঞ্জ করছি আমরা, ভ্যাট চেঞ্জ করছি আমরা, সারাক্ষণ চেঞ্জ করছি, বছরের মাঝখানে এসআরও দিয়ে চেঞ্জ করছি। এরা কিন্তু লং টার্ম প্রেডিক্টেবিলিটি চায়। ভাই আমি যখন ইনভেস্ট করেছিলাম, আমি তো একটা ফোরকাস্ট করেছি ফর 5 years 10 years, এই 5 বছর মধ্যে আপনি 10টা পলিসি চেঞ্জ করে দিয়েছেন। মাই বিজনেস ইজ নট ভাইবল এনি মোর। আপনাকে এই কনসিস্টেন্সি রাখতে হবে কিন্তু আপনাকে, আদারওয়াইজ কিন্তু ফিউচারটায় তা আসবে, ও বাবা ইনভেস্ট করার পরে দেখলাম যে 10 বছরের মধ্যে রেভিনিউ হ্যাজ চেঞ্জ টোটালি, পলিসি হ্যাজ চেঞ্জ টোটালি, আলটিমেটলি ওয়াই উইল আই ইনভেস্ট? ইনভেস্টমেন্ট ইটসেলফ ইজ রিস্কি, আনসার্টেনটি। এর উপরে এই পলিসি চেঞ্জগুলো আনসার্টেনটি আরও বাড়িয়ে দেয়। ফুট করে একটা বাংলাদেশ ব্যাংকের একটা আসলো, এনবিআর একটা আসলো, বিসেকের একটা আসলো, দিস গাইজ আর টোটালি কনফিউজ যে ভাই কোথা থেকে ইনভেস্ট করলাম, কোথায় চলে গেলাম। দিস হ্যাজ টু স্টপ, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ দ্য সেম প্রবলেম। আমরা প্রায় শেষের দিকে, আপনি যদি কোনো ইস্যু অ্যাড্রেস করতে চান। I think if you say issues, first of all কয়েকটা জায়গাতে আমাদের চিন্তা করতে হবে। ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে আমরা একটা কথা বলি দ্যাট দ্য অনলি থিং সার্টেন ইন লাইফ ইজ ডেথ অ্যান্ড ট্যাক্সেস, রাইট? সবাইকে ট্যাক্স দিতে হবে। তো এই পরিবেশটা আমাদের কিন্তু, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন লাস্ট মেনি আলোচিত যেগুলো কনফারেন্স হয়েছে, সবাই একটা কথা তুলছে বারবার যে আমি যে ট্যাক্স দিই আমি কি পাই, রিটার্নটা কোথায় আমার, ওয়্যার ইজ রিটার্ন, রাইট? এটা সবার মনের মধ্যে আছে, আমার মধ্যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আছে, অ্যাজ এ কোম্পানি অলসো আমার আছে আর কি,
যে আমি ট্যাক্স দিলাম, বিনিময়ে আমি কী পাচ্ছি, আমি হয়রানি পাচ্ছি আর কি আপনার, রাইট? সো ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের এইটাকে আরেকটু মানে ইজিয়ার করতে হবে। একটা এক্সাম্পল দিলাম যে সেটা বুঝতে পারবেন, যে আমাদের এনবিআর এর চিফ একটা কথা বলেছেন যে আমরা এখন ফেসলেস করে ফেলছি, রাইট? আপনাকে অনলাইন রিটার্ন সাবমিট করতে হবে। আর এখানে আমি একটা এক্সাম্পল আপনি আসি, অনলাইন রিটার্ন নাইস এক্সাম্পল, বাট আপনি জানেন বিদেশে ফর এক্সাম্পল আমার বড় ছেলে ক্যানাডাতে থাকে, ওরাও রিটার্ন সাবমিট করে, ওখানে কিন্তু ইটস এ ভেরি স্মল রিটার্ন, আপনাকে কিন্তু অ্যাসেট স্টেটমেন্ট দিতে হয় না, কিন্তু ইনকামের জাস্ট পার্টটা দিবেন, 10-12টা লাইন দেবেন, এন্ড অফ স্টোরি, সাবমিট করলেন, যদি রিফান্ড থাকে সাথে সাথে টাকাটা পেয়ে যাচ্ছেন। আর আমাদের এখানে কী আছে, যে ডিটেলে করতে হয় আপনি কিন্তু পারবেন না, কিন্তু ইউ নিড এ ট্যাক্স এক্সপার্ট কিন্তু টু ফিল আপ, বিকজ রিকনসিলিয়েশন করতে হবে অ্যাসেটটা আপনার, রাইট? সো ইজ নট দ্যাট সিম্পল আমাদেরটা, কিন্তু যদি আপনি বলেছি সিম্পল, ইজ নট সিম্পল, আমি নিজে করেছি আর জানি। আচ্ছা গেল, এখন দেখেন আপনি স্বয়ংক্রিয় এআই করলেন, ভেরি নাইস, 72,000 আপনি এসএসসিকে আইডেন্টিফাই করে বললেন যে চিঠি দাও, রাইট? ভাই অডিট কয়বার হয় আপনি কি জানেন, যে একটা কর্পোরেটের জন্য কয়বার অডিট হয়? লেট মি গিভ এন এক্সাম্পল। আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করলাম কোম্পানি থেকে, ফার্স্ট হচ্ছে ডিসিটি, উনি অ্যাসেসমেন্টটা করলেন, এরপরে ওই জোন থেকে দুটো রেঞ্জ পিক আপ করে ওটাকে করে তারা নিজের অডিট করে, এরপরে আসছে আপনার ডাইরেক্ট ডিজি ইন্সপেকশন, এরপরে আসছে আপনার সেন্ট্রাল সার্ভিস জোন, অ্যান্ড লাস্ট হচ্ছে যে যেটা 212, আগে ছিল সেকশন 93, আপনি ইনকাম এসকেপিং অ্যাসেসমেন্ট আপনি টেনে সারাক্ষণ তারা করে, কিন্তু আমার এটা অনেক কিছুদিন আগে তারা করলো, 93-তে তারা করলো আর কি। এই যে বারবার যে হয়রানি করাটা, দিস হ্যাজ টু স্টপ, ইউ হ্যাভ টু ডু ইট ক্ষেত্র বিশেষে, নট র্যান্ডাম এরকম করে। যে তাহলে আপনি অ্যাজ এ এসএসসি আপনি আতঙ্কিত যে ভাই ট্যাক্স রিটার্ন দিলাম, এই আমার যন্ত্রণা কখন শেষ হবে, আমি কি মারা যাবার পর্যন্ত কি সারাক্ষণ কি অডিট হতে থাকবে, নাকি ভাই আমি বুঝতে পারবো যে অডিটটা শেষ হয়ে এখন শেষ আর কি। ট্যাক্সটা আমাদের কিন্তু আরও অনেক অনেক মানে উই হ্যাভ টু বি স্মার্টার, ইন দ্য এজ অফ এআই উই ক্যান বি স্মার্টার। ডোন্ট ডু জাস্ট র্যান্ডাম এভাবে যে 72,000 রিটার্ন, হোয়াট ইজ ইস ননসেন্স। আপনি র্যান্ডাম করেন, যেগুলো আসলে রিয়েল কেসেস আপনি কোনো ধরে ধরে করেন, বাট নট জাস্ট র্যান্ডাম লাইক দিস। সো ট্যাক্স ইজ এন এরিয়া দ্যাট উই নিড টু ওয়ার্ক, বিকজ ট্যাক্সে এই কারণে বলছি যে ট্যাক্স এফেক্টস কর্পোরেটস, ট্যাক্স এফেক্টস ইন্ডিভিজুয়ালস, এখানে কিন্তু আমাদের কাজ করার অনেক কিছু আছে। আমাদের বিজনেসেস হচ্ছে, বিজনেস মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এসএমই। আমরা অনেক কথা বলি এসএমই নিয়ে, কিন্তু যে আমরা এসএমইকে এটা করবো, এটা করবো, এটা করবো, বাট ইন রিয়ালিটি নোবডি ইজ লুকিং properly into the pains that an SME faces and what needs to be done. আমরা কিন্তু আসলে এটা করছি না, কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্সে তো তাদের ওইরকম নাই বলা যায়, কোনো কোলাটারাল নাই কিন্তু, অথচ দে আর দ্য পিপল হু শুড গেট দি ফার্স্ট লোন, বিকজ মোস্ট এসএমইস ইন্টেনশন থাকে যে টাকা ফেরত দেওয়ার, কিন্তু অ্যাজ অপোজ টু বিগ কর্পোরেটস অনেকে কিন্তু টাকাটা নিয়ে যে ফেরত দিব কোয়েশ্চেন মার্ক থাকে আর কি। বাট ওরা কিন্তু এটা নাই, কিন্তু ওরা চায় যে টাকাটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু লোনের বোঝা তা কেউ রাখতে চায় না। বাট এদেরকে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, ওদের ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনাকে দিতে হবে কিন্তু। এবং একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, এটা আমি না বললেই হয় না, আমাদের বাংলাদেশে যে এনবিএফআই যেগুলো আছে, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আপনার নিশ্চয়ই মনে আছে যে এক সময়তে দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। ওয়াই? বিকজ ব্যাঙ্কগুলো ছিল লার্জ কর্পোরেটস, এরা ছিল এসএমইতে, কিন্তু এরা যাচ্ছে এসএমই, তারা জানে যে একটা মেশিন কিনতে হবে, ছোটো একটা মেশিন, কোলাটারাল এটাই, আর কিছু পাবো না, ল্যান্ড তার কিছুই নেই। খুব ভালো ব্যবসা তারা করেছিল, প্রত্যেকটাই আপনি দেখেন এমবিএফআই যতগুলো ছিল, আজকে যারা শিখ ফাটাফাটি ব্যবসা তারা করেছে। দি মিস্টেক দি মেড ওয়াজ হোয়াট, এটা করার পরে যখন অনেক টাকা এসে গেল, আচ্ছা এখন লার্জ কর্পোরেটকে দাও, কারণ একটা কর্পোরেটে 100 কোটি টাকা দিলে আমার কাজ শেষ, বিগ মিস্টেক। আজকে যদি গভর্নমেন্ট যদি এটা একটু সতর্ক থাকতো যে নো, ইউ কান্ট লেন্ড টু লার্জ কর্পোরেটস, দিস ইজ নট এ বিজনেস মডেল, ইউ স্টিক টু এনবিএফআইস, আজকে কিন্তু ফাটাফাটি ব্যবসা হতো। কিন্তু আমি মনে করি এখানেও কিন্তু গভর্নমেন্ট যেটা করতে পারে, দ্যাট ভালো ভালো এনবিএফআই বা যেগুলো মোটামুটি পোটেনশিয়াল বাট দে ফেল জেনুইন এনবিএফআই সমস্যায় পড়ে গেছে, তুমি তাদেরকে সাপোর্ট দাও, দিয়ে মেক শিওর দ্যাট এখন থেকে তুমি কোনো ব্যবসা করতে পারবে না যেখানে লার্জ কর্পোরেটস, এদেরকে তুমি লেন্ডিং করে টাকাটা ফেরত নিয়ে আসো তুমি, কিন্তু ফাইন, বিকজ দে নো দ্য মডেল। ব্যাঙ্কস ডোন্ট আন্ডারস্ট্যান্ড এসএমই আদার দেন ব্র্যাক। ব্র্যাক কিন্তু এসএমই করেছে বলে আজকে কিন্তু সে ফ্লারিশ করে গেছে। কিন্তু মর্নিং বার্তে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।